মাননীয় আইনমন্ত্রীর দিকে একটু উদ্দেশ্য করে বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা যে 96-তে টেনে নিয়ে গেলেন কেন? অতীত তো কেবল পিছনেই টানে। আমরা তো 86-তে যাইনি, যেতে চাই না। 96-তে গিয়েছি, বিস্তর একটা ছবি আছে, এখনো আপনারা আর্কাইভে দেখলে পাবেন। একদিকে সাজেদা চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আমাদের মহমুদ সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব সবাই এক টেবিলে বসে ঘোষণা দিচ্ছে। ইহাকে কি যুগপৎ আন্দোলন বলা যায়? যদি যুগপৎ আন্দোলন বলা যায় তাহলে কি জায়েজ আছে? জোট করেন নাই, ঠিক আছে, মানলাম। আর এই না, আমি আর পিছনে যেতে চাই না। আপনারা এখন পজিটিভলি যেগুলো শুনতে চান সেটা বলি, কারণ মাননীয় না আমাকে পিছনে টানিলে আরো পিছনে টানিতে হইবে, এটা আর যাবো না। না 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 না, আমি এখন সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আপনারা চেয়েছেন যে আমি তো সময় তো দিবে না, আমরা কি 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 এই যে আপনাদের এই নোটিশের প্রেক্ষিতে কি কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সেটা, এবং আপনাদের কি কি আজকে দাবি আছে সেটা বলি শুধু। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, জনাব নাহিদ সাহেব বলেছেন, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর 5ই আগস্ট খুলে দেওয়া হোক। এটা আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। বলেছেন ভাতা প্রদানের কথা জুলাই যোদ্ধাদের জন্য, যে ভাতাগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়, সেই শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেয়া হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের শ্রেণী আছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। বেশি যারা আহত তাদেরকে ক শ্রেণী, তারপরে মাঝারি খ শ্রেণী, তারপরে একটা গ শ্রেণী। ক শ্রেণীকে 5 লক্ষ টাকা, খ শ্রেণীর আহতদেরকে 3 লক্ষ টাকা এবং গ শ্রেণীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। মাননীয় স্পিকার, জুলাই শহীদ পরিবারকে, এটা আপনাদের প্রশ্নের উত্তরে কি কি আমরা করেছি সেটা না শুনলে তো হাফ ডান হয়ে গেল। শহীদ, আমি অতীতে যাব না, বলতে দিয়ে আর কি, সামনে যাচ্ছে। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা, ক শ্রেণীর জুলাই যোদ্ধাদেরকে মাসিক 20,000 টাকা এবং খ শ্রেণীর 15,000 এবং গ শ্রেণীর 10,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি উত্থাপন করেছেন, অর্থমন্ত্রী সদয় হলে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করলে আমাদের অনুসারে ভবিষ্যতে কি এটা বাড়ানো যায় না? অবশ্যই বাড়ানো যাবে। আর আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলেছেন। আমরা নিজেরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী তখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদেরকে প্রত্যেককে নির্দেশ দিয়ে আমরা পঙ্গু হসপিটালে যেখানে যেখানে যাওয়া আমাদের সামর্থ্য অনুসারে আমরা সব সময় চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার, বিদেশে চিকিৎসা দেওয়ার। এখনো পর্যন্ত কোনো আহত জুলাই যোদ্ধার যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। জুলাই ফাউন্ডেশন এখনো পর্যন্ত আছে, বজায় থাকবে এবং জুলাই ফাউন্ডেশনের উত্তর সেটার কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি কি আরো সেবা দেওয়া যায় ভবিষ্যতে সেটার যথাবিহিত ব্যবস্থা করার জন্য ফাউন্ডেশনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, অধিদপ্তর আছে আলাদা। আমরা এই আমাকে একটু বলতে দিবেন তো, তাইলে এবার আবার আপনার সময় দিতে হবে। যাই হোক, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, রাজনীতি করি না। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না এবং সবাইকে নিষেধ করব এই জুলাই বাংলাদেশের সকল মানুষের, যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই, সারা সমগ্র বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই জুলাই। আমরা এই জুলাইকে ধারণ করি। কৃতিত্ব যেন আমরা কেউ দাবি না করি। যারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করতে করতে, রাজনীতি করতে করতে আজকে দুলাই গিয়ে কি যেন দিল্লি গিয়ে ঠাঁই হয়েছে, সেই অবস্থা যেন আমাদের কারো না হয়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, আমরা মিডিয়ার ফ্রিডম নিয়ে কথা বলছি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে কিছু কিছু মিডিয়া এখনো আগের আচরণ করার জন্য তারা তাদের সিমটম প্রকাশ করা শুরু করেছে। একদিকে আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলবো, আর একদিকে আমরা তথ্য প্রবাহকে এবং মিডিয়ার ফ্রিডমকে আমরা গলা চেপে ধরবো, সেটা হয় না। আমরা পাল্টা সেটার জবাব দিয়েই সেটার জবাব দেব, পাল্টা জবাব দিয়েই মিডিয়ার সেই সমস্ত আচরণকে আমরা জবাব দেব। কোনো মিডিয়াকে আমরা স্বৈরাচারী আচরণ করতে দেব না, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমাদের আচরণ। কারণ ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেস is always subject to some restriction imposed by the reasonable ground in the interest of the state, এবং সেই রিজনেবল রেস্ট্রিকশনগুলো বর্ণনা করবে মাননীয় আদালত। সেটা আছে আর্টিকেল 39, সেটা কিন্তু উন্মুক্ত নয়। যাই হোক, আমরা বর্ডার ইস্যু নিয়ে এখানে মাননীয় বিরোধী দলের নেতা কথা বলেছেন। বর্ডার ইস্যুতে এই প্রথমবার এই আমরা 4-5 মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় একজনকে অবৈধভাবে পুশিন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমরা চেষ্টা করেছি আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা আমাদের জওয়ানরা, বিজিবির সৈনিকরা পাল্টা গুলি করেছে আমাদের বর্ডারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা বলেছি যে কোনো দেশের এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই এক, এখানে সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, সেই জাতীয় ঐক্য ন্যাশনাল ইস্যুতে সব সময় এক থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যা কিছু তর্ক বিতর্ক করব, সরকারি দল বিরোধী দল এই হাউসের মধ্যে করব, কিন্তু আমরা কোনো জাতীয় ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আমরা কখনোই ছাড় দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যেভাবে আমরা ফ্যাসিবাদ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্য গড়ে তুলেছি। এটাকে আমরা শক্তিতে পরিণত করব এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাননীয় স্পিকার, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক কি হবে সেটা তো আমরা এখানে আলাপ আলোচনা করে সংসদে আমরা সংবিধান সংশোধন করে, পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি। সেটা তো সরকারের একক কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি, সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগে বলেছেন, ওই অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি নাম নিলাম না, আমরা সবার আগে বাংলাদেশ নীতিতেই আমরা আছি এবং এইভাবেই আমরা ম্যান্ডেট পেয়েছি। মাননীয় স্পিকার, আমার বন্ধু আক্তার সাহেব অনেক বিষয়ে কথা বলেছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে কিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আর বেনজিরকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ইন্টারিম গভর্নমেন্ট করতে পেরেছে মাননীয় স্পিকার 2 বছরে? আমরা করেছি 3 মাসের সরকার আসানো। সেই বেনজিরের সমস্ত কাগজপত্র 30 দিনের ভিতরে দিতে বলেছে সেই গভর্নমেন্ট, আমরা 3 দিনের মধ্যে দিয়েছি। আমরা অপেক্ষা করছি কখন তাকে ফেরত নিয়ে আসতে পারবো। আমরা হাদির হত্যাকারী 3 জনকে আমরা ফেরত চেয়েছি, সেখানে অ্যারেস্ট অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। আমরা চেয়েছি সেই গভর্নমেন্টের কাছে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে কাগজপত্র পাঠিয়েছি। আশা করি তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেভাবে চার্জশিট হবে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এখন আপনারা বলেন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। আমরা পার্শ্ব করে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে,
ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 1400 শহীদ হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, কিন্তু এটা আমরা জানি 2000-এর বেশি। আহত হয়েছে 30,000-এর মতো মানুষ। তাদের সকলের ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে এই বিচারগুলো এখানে আমরা শুধুমাত্র আইসিটি কোর্টে পেন্ডিং আছে দেখলাম, তার বাইরেও অনেক সাধারণ মামলা। না ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে। না 2 মিনিট আপনি মাইক সারা দেন। যে মামলাগুলো পেনাল কোডের আন্ডারে বিভিন্ন জায়গায় মামলা বিচারাধীন আছে, সেই সমস্ত 800 কতজন শহীদের তালিকা আমি এখানে পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা করেছে সেই তালিকা অনুসারে প্রত্যেকে তো আর মামলা করে নাই। যারা মামলা করেছে তাদের সমস্ত মামলাগুলো পেনাল কোডের আন্ডারে সমস্ত জায়গায় চালু আছে। সেই মামলা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা কাগজ আমার কাছে আছে, শহীদের সংখ্যা তারা গ্যাজেটভুক্ত করেছে 843 জন, এবং বিভিন্ন শ্রেণীর ক, খ এবং গ শ্রেণীর আহত সব মিলিয়ে আছে আপনার 15,212 জন, এর মধ্যে শহীদ সহ। এই 15,212 জনের মধ্যে শহীদের সংখ্যা 843 বাদ দিলে বাকি সবাই আহত, গুরুতর আহত এবং অন্য গ শ্রেণীর আহত। তারা যদি মামলা করে ব্যক্তিগতভাবে, যারা করেছে তাদের সংখ্যা এখানে আছে, আমি কাগজ ঘাটতে হবে। তো সেই মামলাগুলো এই বিচারের মধ্যে। যারা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যারা 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখে অন্ধ হয়েছে, তাদের অবশ্যই যদি মামলা করে তাদের মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সরকার পক্ষ থেকে মামলা করা হয়ে থাকে, সেই মামলাতেও বিচার হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি যারা শহীদ পরিবার আছেন, যারা আহত জুলাই যোদ্ধা আছেন, তারা প্রত্যেকেই তাদের ন্যায় বিচারের জন্য আদালতে যাবেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। এর বাইরে যে সমস্ত তথ্য আমার দেয়া ছিল, সময়ের অভাবে আমি আর দিচ্ছি না। তবে আজকে এই ইস্যুটি যিনি এনেছেন, জুলাই শহীদদের মধ্যে 829 জনের বিপরীতে থানায় মামলা হয়েছে 751টি, অপমৃত্যু 1টি, সিআর মামলা 33টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 48টি। এগুলো বিচারাধীন আছে। আমিও একজন বিচার প্রার্থী হিসেবে আইসিটি কোর্টে মামলা করেছি, সেই মামলা এখনো তদন্ত বাকি আছে। তবে আওয়ামী লীগের দল হিসেবে যে বিচার করা হবে সেই তদন্ত এখন জি 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 অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র। জি মাননীয় বিরোধী দলীয় নেতা, একটু মাইকটা দিবেন প্লিজ। মাইক দিচ্ছে, লাগবে না কিছু? আমি বলছি আগামীতে আমিও মাইক ছাড়া সুযোগ চাই আর কি। ধন্যবাদ আপনাকে।